বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান সম্মান দ্বিতীয় বর্ষে রাজনীতি অধ্যয়নের গুণগত পদ্ধতির কোর্সে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা সুলতানা, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রিয় ছাত্ররা, আজকে আমরা যে তত্ত্বটি আলোচনা করব, আশা করছি আগেকার সব তত্ত্বের চেয়ে তোমরা মজা পাবে। কারণ খেলাধুলা তোমাদের একটি প্রিয় বিষয় এবং খেলাধুলার যে ক্ষেত্রটি সেইটির দ্বারাই আসলে রাজনীতিকে ব্যাখ্যা করার যে প্রচেষ্টা, সেটি হচ্ছে গেম থিওরি। ধরো, আমরা যদি বিগত সময়ে রাষ্ট্রবিজ্ঞান ভার্সেস সমাজবিজ্ঞান এই দুই বিভাগের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঢাকা কলেজে, সেখানে যদি দৃষ্টি দেই, উভয় দলেই 11 জন খেলোয়াড় নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ দলীয় স্বার্থকে সর্বাধিক করার জন্য, অর্থাৎ গোল দেওয়ার জন্য চেষ্টা করছে। এজন্য তারা পরস্পরকে পাস দিচ্ছে, অন্য টিমের সাথে প্রতিদ্বন্দ্বিতা আর নিজ টিমের সদস্যদের সাথে সহযোগিতা। এই মন্ত্রে তারা কাকে পাস দিবে, ব্যাক পাস, শর্ট পাস, লং পাস, এগুলির মধ্যে দিয়ে ক্রমাগত সিদ্ধান্ত নিয়ে কাকে কখন পাস দিবে, এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে তারা গোল দেওয়ার প্রচেষ্টা করে, নিজেদের রক্ষণভাগ সামলানোর চেষ্টা করে। এই যে সমস্ত বিষয়, প্রিয় ছাত্ররা, এগুলির মধ্যে দিয়ে সামগ্রিকভাবে যে লক্ষ্য থাকে সেটি হচ্ছে জেতার প্রচেষ্টা। এই সব বিষয়কেই রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করে রাজনীতিকে বোঝার যে প্রচেষ্টা, সেটি হচ্ছে ক্রীড়াতত্ত্বের মূল বিষয়। অর্থাৎ প্রাত্যহিক জীবনের ক্রীড়া কথাটিকে প্রয়োগ করে ফলিত গণিত শাস্ত্রে প্রথম এই যে গেম থিওরি বা ক্রীড়াতত্ত্বের প্রচলন হয়েছিল, সেটি পরবর্তীতে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখায়, রাষ্ট্রবিজ্ঞানে, অর্থনীতিতে এবং সাহিত্যেও ইদানিং এই গেম থিওরির, এমনকি সাংস্কৃতিক ক্ষেত্রেও, চলচ্চিত্রে, মুভিতেও এই গেম থিওরির ভিউটি ব্যবহার করা হচ্ছে। যেমন 2001 সালেই এ বিউটিফুল মাইন্ড, সিলভিয়া নাসের যে আত্মজীবনীমূলক গ্রন্থ অবলম্বনে, এখানে জন ন্যাশ, ক্রীড়াতাত্ত্বিক একজন, তিনি ছিলেন এই অটোবায়োগ্রাফির মূল একজন চরিত্র। তাকে নিয়ে এই মুভিটি করা হয় এবং 8 জন নোবেল বিজয়ী রয়েছেন যারা এই গেম তত্ত্ব প্রয়োগ করে বা প্রবর্তন করে নোবেল পুরস্কার জিতেছেন। তো প্রিয় ছাত্ররা, আমরা এসো এই তত্ত্বের মধ্যে দিয়ে রাজনীতিকে ব্যাখ্যা করার যে প্রচেষ্টা, সেখানে সামিল হই। ক্রীড়াতত্ত্বের যে বাস্তব প্রয়োগ, সেটি আসলে শুরু হয় 1944 সালে। জন ভন নিউম্যান, যিনি আসলে গণিত শাস্ত্রে এই তত্ত্বটির প্রবর্তন করেছিলেন, তিনি এবং অস্কার মর্গেনস্টার্ন যে ক্লাসিক থিওরি অফ গেমস অ্যান্ড ইকোনমিক বিহেভিয়ার, এই যে গ্রন্থ, সেই গ্রন্থটি প্রকাশিত হওয়ার পর এরপর সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখায় এই তত্ত্ব ব্যবহৃত হয়েছে। এসো আমরা ক্রীড়া বিষয়টিকে তাত্ত্বিকভাবে বোঝার চেষ্টা করি। ক্রীড়াতাত্ত্বিকগণ ক্রীড়া এই জিনিসটির সংজ্ঞা নির্ধারণে এভাবে বলেছেন: ক্রীড়াতত্ত্বে এমন সমস্ত পরিস্থিতি অধ্যয়ন করা হয় যেখানে একাধিক খেলোয়াড় তাদের মুনাফা বৃদ্ধির বা বর্ধিত করার জন্যে সিদ্ধান্ত গ্রহণ করে। কাজেই বলা যাচ্ছে যে ক্রীড়া হচ্ছে আন্তঃক্রিয়ার এক অবস্থা। প্রিয় ছাত্ররা, স্লাইডে দেখি আমরা কথাটি, ক্রীড়ার ধারণা, যে আমি যেটি বলছিলাম যে ক্রীড়া হচ্ছে আন্তঃক্রিয়ার এক অবস্থা যেখানে অংশগ্রহণকারী ব্যক্তি এবং গোষ্ঠীগুলি কখনো প্রতিযোগিতা, কখনো সহযোগিতার মাধ্যমে নিজস্ব স্বার্থকে, সুবিধাকে, যেটিকে পে অফ বলা হয় গাণিতিক ভাষায়, সেটিকে সর্বাধিক করার চেষ্টা করে আর ক্ষতিকে সর্বনিম্নে রাখার চেষ্টা করে। অর্থাৎ এটি আন্তঃক্রিয়ামূলক
অবস্থার এক আনুষ্ঠানিক মডেল প্রিয় ছাত্ররা, যাতে প্রতিযোগীরা সকল পক্ষই জ্ঞানীতিক হিসাব কিতাবের মাধ্যমে লাভ ক্ষতি কস্ট বেনিফিট অ্যানালাইসিসের মধ্যে দিয়ে প্রতিপক্ষের মোকাবেলা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। সিদ্ধান্তকারী একজন ব্যক্তি, কতিপয় ব্যক্তি, একটি প্রতিষ্ঠান বা একটি রাষ্ট্র ব্যবস্থা বা সরকারও হতে পারে। তাহলে এই যে টার্মটি ক্রীড়া, এটি রাষ্ট্রবিজ্ঞানে এটিকে যে ক্রীড়ার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে আসলে কৌশলের খেলা বা কৌশলের ক্রীড়া, গেম অফ স্ট্র্যাটেজি আমরা যাকে বলতে পারি প্রিয় ছাত্ররা। যেখানে এরকম গেম অফ স্ট্র্যাটেজি যেখানে জ্ঞানীতিক পদ্ধতির প্রয়োগ করা হয়েছে। আর এই কৌশলের খেলায় প্রতিপক্ষ সবসময় ব্যক্তিগত পছন্দ আর সিদ্ধান্ত বাদ দিয়ে যুক্তিভিত্তিক পছন্দ বা সিদ্ধান্ত দ্বারা পরিচালিত হয়। অপটিমাইজেশন যে দৃষ্টিভঙ্গি, সেটি আসলে এই তত্ত্বকে প্রসারিত করেছে অর্থনৈতিক ধ্রুপদী অর্থনীতিতে এবং পরবর্তীতে সামাজিক বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রে। রজার বি মিয়ারসন তিনি এই ক্রীড়াতত্ত্বকে এভাবে আমাদের চিনিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। গেম থিওরি ইজ এ স্টাডি অফ স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং। More formally, it is the study and cooperation between conflict and cooperation between intelligent national decision makers. সাধারণত জাতীয় ক্ষেত্রে ও আন্তর্জাতিক ক্ষেত্রেই ক্রীড়াতত্ত্বের মধ্যে দিয়ে রাজনীতিকে বিশ্লেষণ করা যায় প্রিয় ছাত্ররা। উইলিয়াম রিকার তার দ্য থিওরি অফ পলিটিক্যাল কোয়ালিশন গ্রন্থে যৌক্তিকতার ভিত্তিতে, যেটির কথা একটু আগেই বলছিলাম, যৌক্তিকতার ভিত্তিতে ক্রীড়া পরিস্থিতির প্রকৃতি নির্ধারণ করেছেন। তিনি বলেন, যখন একটি সিদ্ধান্ত গ্রহণের অবস্থায় একাধিক বিকল্প বিদ্যমান থাকে তখন অংশগ্রহণকারী ব্যক্তিরা সর্বাধিক স্বার্থ বা সুবিধার বিকল্পটিকেই বাছাই করে। আর এভাবেই ক্রীড়া সংগঠিত হয়, যার মূল দিক হচ্ছে যৌক্তিকতা। অস্কার মর্গেনস্টার্ন তার গেম থিওরি ইন ইন্টারন্যাশনাল এনসাইক্লোপিডিয়াতে বলেন, ক্রীড়া অবস্থায় অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ স্বার্থকে সর্বাধিক করার প্রয়াস চালায়, কিন্তু ফলাফল কেবল একজনের কাজের উপর কিংবা প্রকৃতির উপরে নির্ভর করে না, বরং অন্য অংশগ্রহণকারীর উপরেও নির্ভর করে, যাদের স্বার্থ হয় কখনো পরস্পর বিরোধী, কখনো বা সমর। তাহলে রাষ্ট্রবিজ্ঞানে এই যে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির প্রয়োগে আসলে ক্রীড়াতত্ত্ব ব্যবহৃত হয় এবং অত্যন্ত প্রাসঙ্গিকভাবে ও অর্থবহভাবেই এই তত্ত্বটি প্রয়োগ করা হয়। এই তত্ত্বটি তাহলে মূলত একটি গাণিতিক পদ্ধতি। অংশগ্রহণকারী সকল পক্ষই কৌশলের এই খেলায় গাণিতিক হিসাবের মাধ্যমে প্রতিপক্ষের শক্তি, দক্ষতা, কর্মতৎপরতা সম্পর্কে তথ্য ও পরিসংখ্যানিক উপাত্ত জেনে তাকে মোকাবেলা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। হেওয়ার্থ অলোক বলেছিলেন, ক্রীড়াতত্ত্ব গাণিতিক ভাষায় স্বার্থের সংঘাত নিয়ে আলোচনা করে। তো কৌশলের এই খেলায় প্রিয় ছাত্ররা, প্রত্যেক অংশগ্রহণকারী তার সুযোগকে সম্পূর্ণরূপে পূরণ করতে উৎসুক। তার সম্মুখে অবশ্য অনিশ্চয়তা থাকে, কারণ তার প্রতিপক্ষ অংশগ্রহণকারীর কৌশল তার নিকট অজ্ঞাত থাকতে পারে। এই তত্ত্বে প্রত্যেক অংশগ্রহণকারীর কৌশল ও তার বিরোধী কৌশল কিভাবে প্রয়োগ করে সুবিধাজনক অবস্থায় পৌঁছানো যায় সে বিষয়ে আলোচিত হয়। তাহলে ক্রীড়াতত্ত্ব হচ্ছে এমন এক গাণিতিক পদ্ধতি যার মাধ্যমে সজ্ঞান সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন দিকের আলোচনা হয়। প্রিয় ছাত্ররা, রাজনৈতিক ক্ষেত্রে ক্রীড়া বলতে সাধারণত যুদ্ধরত জেনারেল বৃন্দ,
দর কষাকষি যুক্তি সম্পাদনকারী কূটনীতিকবৃন্দ, নির্বাচক মণ্ডলীর উপর প্রভাব বিস্তারকারী রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন কোয়ালিশন, দল, উপদল, এলিট গোষ্ঠী প্রভৃতির তৎপরতাকে বোঝানো হয়েছে। এদের প্রত্যেকেই রাজনৈতিক ক্ষেত্রে অন্যের উপরে প্রভাব ও আধিপত্য বিস্তার করে সবিশেষ ফল লাভ করার জন্য আগ্রহী থাকে। এবারে প্রিয় ছাত্ররা, আমরা এই গেম তত্ত্বকে বোঝার জন্যে কয়েকটি ধারণা আমরা আলোচনা করছি। গেম তত্ত্বে দেখো ধারণাগুলি: অংশগ্রহণকারী, লক্ষ্য, সম্পদ, অগ্রগমন, কৌশল, রণকৌশল, পছন্দ, ক্রীড়া ও পরিবেশ। এই জিনিসগুলি আমাদের জানা প্রয়োজন যদি গেম তত্ত্বের মাধ্যমে আমরা কোনো সংঘাতপূর্ণ বিষয়কে বা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে চাই। তাহলে অংশগ্রহণকারী, যাকে পার্টিসিপেন্ট বা প্লেয়ার বলা যায়, সেটি হচ্ছে দ্বন্দ্বপূর্ণ অবস্থায় যারা অংশগ্রহণ করে। এদের সংখ্যা 2 জন হতে পারে, ততোধিকও হতে পারে। লক্ষ্য, যেটিকে গোল বা পে অফ বলা হয়, প্রতিটি অংশগ্রহণকারীরই সুনির্দিষ্ট লক্ষ্য থাকে প্রিয় ছাত্ররা, যা সে উক্ত ক্রীড়া থেকে অর্জন করার চেষ্টা করে। সম্পদ, সম্পদ হচ্ছে একজন অংশগ্রহণকারীর পোটেনশিয়ালিটি, তার সম্পদ, অর্থ, দক্ষতা বা অন্য কিছু, এবং এগুলি ছাড়া খেলায় অংশগ্রহণ করা সম্ভব নয়। অগ্রগমন বা মুভ, যেটিকে বলা হয়, লক্ষ্য অর্জনের জন্য প্রতিটি খেলোয়াড়ই সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অগ্রসর হয়। অগ্রসর হওয়ার প্রতিটি পদক্ষেপকেই বলা হয় মুভ। যেমন বাঁশি বাজলে আমরা খেলা শুরু করি, যে কোনো একজনে মুভ শুরু করে। এরপর কৌশল বা টেকনিক, যেটিকে বলা হয়, এই যে একটু আগে অগ্রগমন বা মুভের কথা বললাম, সেই অগ্রগমনের ছোট ও সংক্ষিপ্ত ক্রম, যেমন একজন আর একজনের কাছে পাস দেওয়া, সেই যে বিষয়টি, এরকম বিষয়কে আমরা বলতে পারি কৌশল। কৌশলের পর স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি হচ্ছে কৌশলের চেয়ে বৃহত্তর ও দীর্ঘতর অগ্রগমন। কোনো পক্ষ খেলার সময় আক্রমণাত্মক খেলা খেলবে, তাহলে কীরকম পরিকল্পনা করবে? রক্ষণাত্মক খেলা যখন খেলতে হবে তখন তার কীরকম স্ট্র্যাটেজি থাকবে? এগুলিকে আমরা স্ট্র্যাটেজি হিসেবে ধরি, এবং এটিকে বলা হয় একজন যৌক্তিক ক্রীড়াবিদ কর্তৃক প্রণীত কর্মপন্থা। সে কী করবে সেই কর্মপন্থা নির্ধারণ। পছন্দ বা চয়েস, সিদ্ধান্ত গ্রহণের কোনো পর্যায়ে কোনো অংশগ্রহণকারী যে বিকল্পটিকে গ্রহণ করে, অর্থাৎ ব্যাক পাস হোক, লং পাস হোক, যে সিদ্ধান্তটিকে বা যে পছন্দটিকে তার লক্ষ্য অর্জনের জন্য পছন্দ করে, সেটি হচ্ছে তার চয়েস। ক্রীড়া বা গেম যদি বলি, তাহলে সম্পূর্ণ ক্রীড়া সমাপ্ত হওয়া পর্যন্ত পর্যায়ক্রমিকভাবে গৃহীত সিদ্ধান্তগুলিকে আসলে ক্রীড়া বলে। আর পরিবেশ হচ্ছে যে অবস্থার মধ্যে দিয়ে ক্রীড়াবিদগণ তাদের ক্রীড়া সম্পন্ন করে সেইটি। এবারে প্রিয় ছাত্ররা, এই ক্রীড়া তত্ত্বের যে ক্রীড়া অনুষ্ঠিত হয় তার যে শ্রেণী ভাগ রয়েছে সেইটি নিয়ে আমরা আলোচনা করব। এসো আরেকটি স্লাইড দেখি। খেয়াল করো প্রিয় ছাত্ররা, সবার উপরে রয়েছে ক্রীড়া। এটিকে 2 ভাগে ভাগ করা হয়েছে, অংশগ্রহণকারীর সংখ্যার উপরে ভিত্তি করে আর অর্জনের মাত্রা বা লক্ষ্যের উপর ভিত্তি করে। যখন আমরা অংশগ্রহণকারীর সংখ্যার উপরে ভিত্তি করে ক্রীড়াকে ভাগ করি, তখন এটি হতে পারে 2 ব্যক্তি ক্রীড়া, হতে পারে 2-এর অধিক সংখ্যক ব্যক্তির ক্রীড়া। 2 ব্যক্তি ক্রীড়া কীরকম? এটি হচ্ছে ক্রীড়া তত্ত্বের সবচেয়ে সহজতম রূপ। এ ক্রীড়ায় বিরোধপূর্ণ অবস্থায় কৌশলের খেলায় 2 জন ব্যক্তি প্রতিযোগিতায় লিপ্ত হয়। অংশগ্রহণকারীদের স্বার্থ ও উপযোগিতা পরস্পর বিরোধী হয়। একটা দাবা খেলার কথা তোমরা চিন্তা করতে পারো। এ ক্রীড়ায় প্রত্যেক অংশগ্রহণকারীর নির্দিষ্ট সংখ্যক কৌশল থাকে, যেমন দাবা খেলায় থাকে, এবং একে অন্যের পছন্দ সম্পর্কে অবগত নয়। একজন একটি চাল দিলে তার প্রতিপক্ষ যে কোন চাল দিবে সে বিষয়ে সে কিন্তু নিশ্চিত নয়।
তাহলে এই ধরনের যে ক্রীড়া সেটিকে বলা হয় দুই ব্যক্তি ক্রীড়া। দুইয়ের অধিক সংখ্যক ব্যক্তির ক্রীড়া যেটি, সেটি অপেক্ষাকৃত জটিল রূপ এই ক্রীড়া তত্ত্বের। যখন কোনো দ্বন্দ্বপূর্ণ অবস্থায় দুইয়ের অধিক সংখ্যক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করে তখন আমরা দুই এর অধিক ব্যক্তি ক্রীড়া সম্পন্ন হয়। আসলে স্বার্থ দ্বন্দ্বের ক্ষেত্রে অংশগ্রহণকারীর সংখ্যা যখন অধিক হয় তখন কিন্তু নতুন পরিস্থিতির উদ্ভব ঘটে। এক্ষেত্রে তোমরা ফুটবল বা ক্রিকেটের কথা ভাবতে পারো। অংশগ্রহণকারীদের মধ্যে সহযোগিতার প্রয়োজন হয়। অংশগ্রহণকারীরা কোয়ালিশন গঠন করে তাদের সর্বোচ্চ সুযোগ বা পে অফ লাভের চেষ্টা করে। বাংলাদেশ বনাম ভারতের খেলা যখন হয় তখন বাংলাদেশের খেলোয়াড়েরা প্রত্যেকেই যারা এক এক ধরনের দক্ষতা সম্পন্ন, তারা নিজ নিজ পোটেনশিয়ালিটির ইউজ করে এক ধরনের টিম স্পিরিট বা এক ধরনের কোয়ালিশন গঠন করে তারা তাদের সর্বোচ্চ সুযোগ বা পে অফ বা জয় লাভের চেষ্টা করে। বিজয়ী কোয়ালিশন তার সমস্ত সদস্যদের মধ্যে লভ্যাংশ বিতরণ করে এবং প্রত্যেক সদস্য স্থায়ী সমাধানকে বজায় রাখার স্বার্থে এই বন্টন নিয়ে সন্তুষ্ট থাকে। এটাকে দুইয়ের অধিক ব্যক্তি এই যে ক্রীড়া পদ্ধতি, এইটিকে বলা হচ্ছে দুইয়ের অধিক ব্যক্তি ক্রীড়া। প্রিয় ছাত্ররা, এবারে অন্য দিক দিয়ে আমরা যদি খেয়াল করি, অর্জনের মাত্রা বা লক্ষ্যগত দিক দিয়ে যদি খেয়াল করি, তাহলে প্রথমত এটিকে কার্ল ডয়েস্ট ভাগ করেছিলেন এভাবে: শূন্য সংখ্যা ক্রীড়া ও মিশ্র উদ্দেশ্য ক্রীড়া। কার্ল ডয়েস্ট শূন্য সংখ্যা ক্রীড়াকে এভাবে ব্যাখ্যা করেছেন: যে ক্রীড়ায় অংশগ্রহণকারীদের মধ্যে কেবল একজনই লাভবান হবে, অন্যদের লোকসান বা ক্ষতি হবে, সেই ক্রীড়াকে বলা হয় শূন্য সংখ্যক ক্রীড়া। এখানে মাত্র একটি উদ্দেশ্য বা একটি মাত্র প্রাপ্য থাকে। প্রিয় ছাত্ররা, পথ থাকে একটি মাত্রই। এ খেলায় একজন মাত্র প্রতিযোগী বিজয়ী হবে, অন্যেরা পরাজিত হবে এবং তারা খেলার নিয়ম অনুযায়ী সেটিকে মেনে নেবে। এখান থেকে তারা আর কিছুই লাভ করবে না। যেমন আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির কথা খেয়াল করি, তাহলে অনেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, কিন্তু এক্ষেত্রে বিজয়ী হবে মাত্র একজন, অন্যেরা পরাজিত হবে এবং সেক্ষেত্রে তারা এটি মেনে নিবে। এটি এই শূন্য সংখ্যক ক্রীড়ার নিয়ম। এবার কার্ল ডয়েস্ট যে মিশ্র উদ্দেশ্য ক্রীড়ার কথা বলেছেন সেটিতে আমরা আসি। এই ক্রীড়ায় অংশগ্রহণের মধ্যে কেবল এমন এক ধরনের ক্রীড়া যেখানে অংশগ্রহণকারী খেলোয়াড়রা প্রতিপক্ষের সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় থেকে শুধুমাত্র কিছু অর্জন করে না, শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেই কিছু অর্জন করে না, প্রতিপক্ষের সাথে ঐক্যবদ্ধভাবে অন্য পক্ষের নিকট থেকে কিছু অর্জন করে। অর্থাৎ অপেক্ষাকৃত জটিল যে দুই পক্ষ একত্রিত হয়ে তৃতীয় অন্য কোনো পক্ষের কাছ থেকে কিছু অর্জন করে এরকম। এ অবস্থায় সাধারণত এইরকম মিশ্র উদ্দেশ্যে যখন ক্রীড়া পরিচালিত হয় তখন এখানে সাধারণত দুই ধরনের ক্রীড়া সম্পন্ন হয়ে থাকে। প্রিয় ছাত্ররা, সহযোগিতামূলক এবং অসহযোগিতামূলক বা প্রতিযোগিতামূলক ক্রীড়া। তো সহযোগিতামূলক ক্রীড়া কীরকম প্রিয় ছাত্ররা? এটা হচ্ছে এমন এক ধরনের ক্রীড়া যেখানে উভয় পক্ষই ব্যক্তিগত স্বার্থের হিসাব না করে সম্মিলিতভাবে কৌশল বা ব্যবস্থা গ্রহণ করে। যেমন আমরা 90-এর গণ অভ্যুত্থানের কথা বলতে পারি, যেখানে প্রধান দুই দল বিএনপি এবং আওয়ামী লীগ এবং অন্যান্য দলেরাও নিজেদের ব্যক্তি স্বার্থকে বাদ দিয়ে সকলে মিলে সামরিক সরকারকে সরিয়ে দেওয়ার জন্য যৌথ প্রচেষ্টা গ্রহণ করেছিল, কারণ তারা জাতীয় স্বার্থকে বা গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে হতে পারে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলি যদি সিদ্ধান্ত নেয় যে তারা একে অন্যের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, তাহলে এটি হয় এই সহযোগিতামূলক
ক্রীড়া, যেটি তোমরা বোধহয় সিটিবিটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি এগুলির মধ্যে দিয়ে কিছুটা অনুভব করতে পারো। আর অসহযোগিতামূলক ক্রীড়া বা প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রীড়া প্রকৃতপক্ষে ক্রীড়ার এই রূপটিই দেখা যায়, প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রীড়া, যে ক্রীড়ায় অংশগ্রহণকারী উভয় পক্ষ নিজ নিজ দলীয় স্বার্থকে সর্বাধিক করার কৌশল গ্রহণ করে এবং সেই লক্ষ্যে তাদের শক্তি আর প্রভাবকে প্রয়োগ করে ফলাফলকে নিজের দলের দিকে আনার চেষ্টা করে। উদাহরণস্বরূপ আওয়ামী লীগ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্যে এই ধরনের ক্রীড়ায় লিপ্ত, যেটা ভোটের ময়দানে ভালো আরও বোঝা যায়। রাজনীতির মাঠে উভয় দলের সদস্যরা প্রতিপক্ষ দলের সাথে কোনো ধরনের সহযোগিতা করে না, এজন্যই এটির নাম হয়েছে অসহযোগিতামূলক ক্রীড়া। আবার আন্তর্জাতিক ক্ষেত্রের কথা যদি ভাবি, তাহলে আণবিক শক্তিধর যে রাষ্ট্রগুলি সেগুলি অনেক সময় নিজ শক্তিকে প্রকাশ করছে। যেমন দক্ষিণ কোরিয়ায় তোমরা খেয়াল করেছো, যেমন উত্তর কোরিয়ায় তোমরা খেয়াল করেছো কিম উল জং মাঝে মাঝেই তার পারমাণবিক শক্তির প্রদর্শন করছেন। সর্বাধুনিক বোমা তৈরির এক ধরনের প্রতিযোগিতা চলে আণবিক শক্তিধর রাষ্ট্রগুলির মধ্যে। তো এই যে ধরনের প্রতিযোগিতা, সেটি আসলে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করে। এই ধরনের ক্রিয়াকে বলা হয় প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিয়া। আর এক ধরনের ক্রিয়া রয়েছে প্রিয় ছাত্ররা, সেইটি সম্পর্কে একটু বলি তোমাদের, যেটি শেলিং আমাদের সামনে নিয়ে এসেছিলেন আন্তর্জাতিক ক্ষেত্রে, যেটির ব্যবহার খুব বেশি বার্গেইনিং প্রসেসের মধ্যে দিয়ে যেটি হয়, সেটি হচ্ছে দর কষাকষি জনিত ক্রীড়া, যেটা আমরা ক্রীড়াতত্ত্বের সংজ্ঞা আলোচনা করতে গিয়েও কিছুটা তোমাদের বলেছি। জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে শুধুমাত্র যে সংঘাত থাকে, প্রতিযোগিতা থাকে তাই তো নয়, সহযোগিতাও তো থাকে প্রিয় ছাত্ররা। এই বোধের প্রেক্ষিতেই দর কষাকষি জনিত ক্রীড়া এই তত্ত্বটি শেলিং দেন। এরকম যে ক্রীড়া সেটিও এক ধরনের আন্তঃক্রিয়া, সেখানে যারা প্লেয়ার বা অংশগ্রহণকারী তারা নিজ নিজ স্বার্থকে সর্বাধিক করার জন্য কি করে, অপর পক্ষের সাথে দর কষাকষি করে। উদ্দেশ্যগত দিক থেকে আমরা যদি এই দর কষাকষি ক্রীড়াকে দেখতে চাই, তাহলে চারটি ধাপে বা বলা যায় চারটি অবস্থাতে এটি দৃশ্যমান আমাদের সামনে। একটি হচ্ছে গেইন লস রিলেশন, অর্থাৎ এমন ধরনের দর কষাকষি প্রক্রিয়া যেখানে এক পক্ষ চায় নিজের জয় এবং সেক্ষেত্রে অন্যের ক্ষতি হোক। এরূপ ক্ষেত্রে সাধারণত সহযোগিতা কাজ করে না। পরের যে রূপটি সেটি হচ্ছে গেইন রিলেশন, যেখানে নিজে লক্ষ্য অর্জন করতে চায় কোনো পক্ষ, কিন্তু প্রতিপক্ষের ক্ষতি করে নয়, এবং প্রতিপক্ষের লক্ষ্য অর্জনেও তারা অগ্রসর হয়, যেটি আমরা 90-এর গণ আন্দোলনের প্রেক্ষিতেও কিছুটা বলতে পারি, যে উভয় পক্ষই তারা চেষ্টা করেছে যে সমস্বার্থকে সমুন্নত রেখে তাদের মূল লক্ষ্যকে অর্জন করার জন্যে। এই অবস্থায় উভয় পক্ষের মধ্যে সহযোগিতার মনোভাব আর কর্মপ্রচেষ্টা থাকে। এর উপরে ভিত্তি করেই এই গেইন রিলেশনশিপ এর ভিত্তিতে বার্গেইনিং প্রসেস বা দর কষাকষি জনিত ক্রীড়াটি সম্পন্ন হয়। 3 নম্বর অবস্থার দিকে যদি আমরা তাকাই, তাহলে সেটি হবে লস রিলেশনশিপ, এমন এক ধরনের ক্রীড়ার অবস্থা যেখানে প্রত্যেক পক্ষই নিজের এবং প্রতিপক্ষের ক্ষতি সম্পন্ন করার চেষ্টা করে। এরূপ সম্পর্ক মানে শত্রুতামূলক সম্পর্ক। আমরা অনেক সময় বলি না, গ্রামে বলে যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। তো সাধারণত দেখা যায় এরূপ ক্ষেত্রে কোনো ক্রীড়া আসলে হয় না। কেউ নিজের লস অন্যের লস করার জন্য নিজের লসকেও নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করবে, এরকম সাধারণত হয় না প্রিয় ছাত্ররা। আর 4 নম্বর অবস্থার দিকে যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে লস গেইন রিলেশন। কেউ কি প্রিয় ছাত্ররা নিজে লস করে অন্যকে গেইন করানোর চেষ্টা করে? তাও করতে পারে,
মানে যেখানে প্রথম পক্ষ নিজের ক্ষতি করে অন্যের স্বার্থকে উদ্ধার করে, এটি কেবলমাত্র তখনই ঘটতে পারে নিতান্তই বা একান্তই কৌশলগত কারণে এরূপ ক্রীড়া হতে পারে যে আমার তাৎক্ষণিকভাবে লস হচ্ছে, কিন্তু ইন দ্য লং রান আমি এটির জন্য বেনিফিশিয়ারি হব। এবং অনেকে মনে করে যে বাংলাদেশের অভ্যুদয়ে ভারতের যে ভূমিকা, সেখানে এই ধরনের এক ধরনের হিসাব তাদের ভেতরে কাজ করছিল। তো প্রিয় ছাত্ররা, আজকের মতো এখানে শেষ করছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা গেম থিওরির দু একটি আনুষ্ঠানিক মডেল এর সাথে পরিচিত হব। রাজনীতিতে গেম তত্ত্বের যে প্রায়োগিক দিক এবং গেম তত্ত্বের পরিসরে রাষ্ট্রবিজ্ঞানে আমরা ছাত্র হিসেবে গেম তত্ত্বের মাধ্যমে কিভাবে রাজনীতিকে বোঝার চেষ্টা করি, বিশ্লেষণের চেষ্টা করি এবং এই তত্ত্বকে মূল্যায়নের চেষ্টা করব, এই তত্ত্বের সীমাবদ্ধতা সহ এটির যে পটেনশিয়ালিটি সেটি আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থেকো প্রিয় ছাত্ররা। শেষ করছি আজকের মতো এখানে। ধন্যবাদ।